বর্ষবরণে প্রস্তুত চারুকলা ও রমনা বটমূল। বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই দাবি র্যাব ডিজির। আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা। সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭। ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ, জাতিসংঘ। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিন, সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি সাজিদুল সজীব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাত পোহালেই পহেলা বৈশাখ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী শোভাযাত্রার প্রস্তুতিকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের ব্যস্ততা যেমন বেড়েছে, তেমনি এই আয়োজন দেখতে ভিড় করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। উৎসবের আগমনী বার্তায় ইতিমধ্যেই মুখর হয়ে উঠেছে চারুকলা প্রাঙ্গণ। এদিকে রমনার বটমূল থেকে গান কবিতায় বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪৩৩। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছায়ানট প্রাঙ্গণে বটমূলে পরিবেশনা অনুশীলন করেন সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানটের শিল্পীরা। রমনার বটমূল প্রাঙ্গণে পরিবেশনা অনুশীলন করেন সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানটের শিল্পীরা। আগামীকাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ৩০টি পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও যে কোনো ধরনের নাশকতামূলক হামলা মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সোমবার রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র্যাব কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি এসব কথা জানান। র্যাবের মহাপরিচালক বলেন, উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারা দেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগানকে সামনে রেখে সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলছে পহেলা বৈশাখ বরণের বর্ণিল প্রস্তুতি। চারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন নানা আয়োজন নিয়ে পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে পয়লা বৈশাখের বর্ণিল প্রস্তুতি। পুরনো দুঃখ বেদনা ভুলে নতুন বছরকে বরণ করে নিতে চারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে চলছে নানা আয়োজন। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছরের মতো এবারও দেশ জুড়ে চলছে পয়লা বৈশাখকে বরণ করে নেওয়ার নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নতুন বছরকে বরণ করে নিতে ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের চারুকলা বিভাগে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের সৃজনশীলতার এক অনন্য চিত্র। কেউ জল রঙে ফুটিয়ে তুলছেন বাংলার ঐতিহ্য, কেউ মাটির সরায় আঁকছেন নকশা, আবার কেউ কাগজ কেটে তৈরি করছেন ফুল, পেঁচা ও নানা পাখির মুখোশ। এসব আয়োজনে ফুটে উঠছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের রঙিন বহিঃপ্রকাশ। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবার পয়লা বৈশাখের আয়োজনটা চারুকলা বিভাগের জন্য একটা অন্যরকম একটা আমেজ। তো আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে মাটির সরা, তারপরে কাগজের পাখি আছে, কাগজের মুখোশ আছে, আরো বিভিন্ন জিনিস আছে। এগুলো হচ্ছে আমরা নিজেদের হাতে রং করে এরপর হচ্ছে আমরা বিক্রি করে থাকি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আজকে এখানে মুখোশ তৈরির কাজ করছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের লক্ষ্মী পেঁচা, তারপর হচ্ছে ফোক মোটিফের উপরে বিভিন্ন ধরনের লক্ষ্মী সরা, আরও অনেক ধরনের মুখোশ, পাখি, এগুলো বানাচ্ছি এবং এগুলো তো হচ্ছে রং তুলি দিয়ে আমাদের এই নববর্ষের রঙিন যে ব্যাপারটা সেটা তুলে ধরার চেষ্টা করছি। অন্যদিকে আনন্দ শোভাযাত্রাকে ঘিরেও চলছে জোর প্রস্তুতি। শিক্ষার্থীরা কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করছেন বিভিন্ন প্রাণীর কাঠামো, বিশাল আকৃতির ষাঁড়, ঘোড়া ও পাখি এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ হতে যাচ্ছে। এর পাশাপাশি বাঙালির ধর্মীয় জাতিগত সম্প্রীতির প্রতীক হিসেবে তৈরি করা হচ্ছে নানা উপকরণ, যা উৎসবকে দিচ্ছে আরও ভিন্ন মাত্রা। আচ্ছা, এবার আসলে প্রতিবার বৈশাখে যেরকম করা হয়, মানে আমাদের স্টুডেন্টরা সব একসাথে মিলে বিভিন্ন ধরনের আমাদের আবহমান গ্রাম বাংলার যে মোটিভ যেগুলো আছে, লোকজ মোটিভ যেগুলো আমরা বলি,
সেগুলোই মূলত করা হচ্ছে। এইবারের যদি বলেন যে আমাদের মূল ভাবনার যে জায়গাটা কি, সেটা হচ্ছে আমাদের যে একতার শক্তি, আমরা যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ মিলিত হয়ে যে বাংলাদেশ আমরা আছি, এবং আপনারা জানেন যে নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আমরা এখন চলে এসেছি। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শুরু করে এই পর্যন্ত এসে এখন আমরা একটা গণতান্ত্রিক পরিসরের মধ্যে আমরা আছি এবং একটা নতুন সরকারের মাধ্যমে সবকিছু মিলিয়ে যে আমাদের যে একতার শক্তি, সেটাকে আসলে আমরা প্রকাশ করতে চাই আমাদের এই মোটিভ বা কাজের মধ্য দিয়ে। পয়লা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিভিন্ন বিভাগ এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পক্ষ থেকে থাকবে নানা আয়োজন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশ মাছের চাহিদা বাড়লেও দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে মিলছে না ইলিশ। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশ মাছের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। বাজার সংশ্লিষ্টরা জানান, এবার চাহিদার তুলনায় মাছের সরবরাহ নেই। বিভিন্ন বাজারে অল্প কিছু মাছ উঠলেও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং চাহিদার 1/3 পূরণ হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন 1,60,000 থেকে 1,70,000 টাকায়। সেই হিসাবে প্রতি কেজি ইলিশের দাম দাঁড়াচ্ছে 4,000 টাকারও বেশি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে 2 দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার সঙ্গে ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহে ভারত ভিসা চালু হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা জানান। হুমায়ুন কবির বলেন, মেডিকেল বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতের সঙ্গে। হয়তো আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আনতে ব্যাংক রেজুলেশন বিল 2026 পাশ হওয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিশেষ করে আগের শেয়ার হোল্ডারদের মালিকানায় ফেরার সুযোগ দেওয়ায় আর্থিক খাতের স্থিতিশীলতা ও সুশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হসপিটাল একটি স্বনামধন্য মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে শত শত রোগী পেয়েছেন স্বল্প খরচে এমনকি বিনা খরচেও চিকিৎসা। কিন্তু জীবন বাঁচানোর এই আশ্রয়স্থলেই যদি হানা দেয় চাঁদাবাজ চক্র, তবে প্রশ্ন ওঠে কতটা নিরাপদ আমাদের মানবিক প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্ট্রাল ফর কিডনি ডায়ালিসিস অ্যান্ড ইউরোলজি হসপিটাল একটি ব্যতিক্রমধর্মী হাসপাতাল। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দেশের একজন খ্যাতিমান কিডনি বিশেষজ্ঞ। তিনি শুধু একজন চিকিৎসক নন, একজন মানবিক মানুষ হিসেবেও পরিচিত। হাজারও বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি, অনেক ক্ষেত্রেই কোনো পারিশ্রমিক ছাড়াই। চিকিৎসা বিজ্ঞানের অনন্য অবদানের জন্য পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক। যেখানে দেশের কিডনি প্রতিস্থাপনের খরচ হয় লাখ লাখ টাকা, সেখানে তার প্রতিষ্ঠানে স্বল্প খরচে করা হয় এই জটিল চিকিৎসা। কিন্তু এমন একটি মানবিক প্রতিষ্ঠানও রেহাই পায়নি চাঁদাবাজদের হাত থেকে। ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, সরকার পতনের পর যুবদল নেতা পরিচয়ে এক ব্যক্তি জোরপূর্বক হাসপাতালের জন্য মালামাল সরবরাহের চেষ্টা করেন। ডিম, চাল সহ বিভিন্ন পণ্য বাজার মূল্যের চেয়ে বেশি দামে নিত্য বাধ্য করার চেষ্টা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রক্রিয়া বন্ধ করলে শুরু হয় উত্তেজনা। হাসপাতালের সামনে জড়ো হয় মব, বিভিন্ন স্লোগানে তৈরি করা হয় আতঙ্কের পরিবেশ। এর আগেও গত 29 মার্চ কর্মচারীদের হুমকি দেয় অভিযুক্ত লোকজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে জীবন বাঁচানোই লড়াই, অন্যদিকে চাঁদাবাজির চাপ। মানবিক চিকিৎসা প্রতিষ্ঠানও যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? মানবিক এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো চাঁদাবাজের ভয়ে যদি বন্ধ হয়ে যায়, তাহলে দায় কার? এই ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত বলে আপনি কি মনে করেন? জীবন বাঁচানোর জায়গা যদি নিরাপদ না হয়, তাহলে আমরা কোথায় যাব? এই ঘটনা শুধু একটি হাসপাতালে নয়, এটি আমাদের সবার নিরাপত্তার প্রশ্ন। সোনালী নিউজ, জুবায়ের আলম, ঢাকা। আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় এই মঈন ছিলেন 1 নম্বর আসামি। আজ র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় মঈনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। মঈন ছাড়া আরও 6 জনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম পরিচয় জানায়নি র্যাব। এই ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
চলছে বলেও জানিয়েছেন র্যাব। লক্ষ্মীপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বর্তমানে লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 23 জন শিশু ভর্তি রয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী যুক্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। হাসপাতালে আক্রান্ত শিশুদের আলাদা আইসোলেশন রেখে বিশেষ পর্যবেক্ষণ চিকিৎসা দেওয়া হচ্ছে। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি পথে শৌচাগারের ব্যবহারের সুযোগ না থাকায় ফরিদপুরের কর্মজীবী মানুষ প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, নিরাপদ পানির মতো স্যানিটেশনও মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী, নারী পুরুষ, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন, কিন্তু তাদের জন্য নেই পর্যাপ্ত ব্যবহারযোগ্য পাবলিক শৌচাগার। ফলে দীর্ঘ সময় বাইরে অবস্থান করতে গিয়ে পড়তে হয় নানা সমস্যায়। শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকা পাবলিক শৌচাগার স্থাপনের দাবি স্থানীয়দের। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় 21 ঘন্টা ধরে চলমান এই আলোচনায় অগ্রগতি না হয় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে প্রায় 3,25,00,000 মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি ও খাদ্যের উচ্চ মূল্য বিশ্বকে এক ত্রিমুখী ধাক্কার দিকে ঠেলে দিয়েছে। সোমবার এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। এবার থাকছে খেলা সংবাদ। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। এই দলে নতুন মুখ হিসেবে রয়েছে 20 বছর বয়সী উইকেট কিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এর আগে বাংলাদেশের হয়ে 7টি টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া 7 বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার শারমিন সুলতানা। আগামী 17 এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিন সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে তারা। রাজশাহীতে 2 দিন প্রস্তুতি অনুশীলন শেষে 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এ পর্যায়ে থাকছে বিনোদনের সংবাদ। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলের প্রয়াণে যেন থমকে গেছে একটি স্বর্ণালী অধ্যায়। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সোমবার বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকার কথা রয়েছে। বলা দরকার, এই একই স্থানে শেষকৃত্য হয়েছিল তার বড় বোন লতা মঙ্গেশকরের। এর আগে গতকাল সন্ধ্যায় আশা ভোসলের মরদেহ নেওয়া হয় লোয়ার প্যারেলের বাসভবনে। আজ সকাল থেকে ভক্ত অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে রাখা হয়েছে মরদেহ। দর্শক, এই ছিল আজকের সোনালী সারাদিন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।